সারা পৃথিবীর মাঝে সবচেয়ে বেশি কৃষ্ণভক্ত কোন দেশে? আপনি কি তা জানেন? যদি উত্তর হয় ভারত, তাহলে ভুল করছেন। উত্তরটি হবে রাশিয়া। অবাক হচ্ছেন তো? অবাক হওয়ার কিছু নেই। চলুন জানা যাক কিভাবে ইসকনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল প্রভুপাদ রাশিয়ায় প্রচার শুরু করেছিলেন সেই সম্পর্কে। তাই আমাদের অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন এবং আমাদের সঙ্গেই থাকুন। সালটা 1971। সেই সময় প্রভুপাদের বয়স 75। ভাবা যায় 75-এর একজন বৃদ্ধ ব্যক্তি এমন বয়সেও রাশিয়ার মতো কমিউনিস্ট দেশে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার জন্য তৎপর ছিলেন। তার এই উদ্যম ভাবনা এটাই প্রকাশ করে যে চৈতন্য মহাপ্রভুর হরে কৃষ্ণ আন্দোলন যাত্রার প্রতি তার সমর্পণ মনোভাব কত সুবিশাল ছিল। অবশেষে সমস্ত রাশিয়ান কাস্টমস ও ইমিগ্রেশনের লৌকিকতা নির্বিঘ্নে সারলেন প্রভুপাদ, ওনার সচিব ও সেবক। সরকারি নিয়ম অনুসারে বহিরাগতদের ট্যুরিস্ট গাইড মেনে পর্যটন করতে হয়। অতএব সেই নিয়মেই সোভিয়েত ইমিগ্রেশন কাস্টমস থেকে শ্রীল প্রভুপাদ এবং তার দুই শিষ্য অরবিন্দ তথা শ্যামসুন্দরকে একটি লিমোজিনে করে হোটেল ন্যাশনালে নিয়ে আসা হলো, যা অবস্থিত ছিল মস্কো শহরের অন্তর্ভুক্ত রেড স্কোয়ারে লেনিনের সমাধি এবং ক্রেমলিন প্রাসাদের সন্নিকটে। এই হোটেলটি যদিও খুব ব্যয় সাপেক্ষ, কিন্তু খুব সাদাসিধে ছিল। ঘরে গিয়ে প্রভুপাদ দেখছিলেন একটা খাট আর দুটো চেয়ার ছিল, যা সারা ঘরের জায়গা দখল করেছে। এই ঘরেই কষ্ট করে প্রভুপাদকে থাকতে হবে। শ্যামসুন্দর আর অরবিন্দকে রাখা হয়েছিল একটু দূরে, কিন্তু প্রভুপাদ অরবিন্দকে নিজের সাথেই রেখেছিলেন। পরিণামে ঘরের জায়গা আরও সংকীর্ণ হয়ে যায়। এই লম্বা যাত্রার পর সকলে খুব ক্ষুধার্ত ছিলেন। অরবিন্দ তড়িঘড়ি খেয়ে হোটেল ম্যানেজারকে বলছিলেন, আমরা হোটেলের খাবার খাবো না, আমরা নিজেরাই রান্না করে খাবো। যদিও প্রথমে রাজি হলেন না হোটেল ম্যানেজার, কিন্তু পরবর্তীতে রাজি হলেন এবং রান্না করার অনুমতিও দিলেন। রান্নার অনুমতি পেলেও রান্না করাটা অতটাও সহজ ছিল না, কারণ রান্নার সামগ্রী, চাল, সবজি যোগান দেওয়াটা রাশিয়াতে একটা বড় চ্যালেঞ্জ ছিল তাদের কাছে। সত্য বলতে কি জানেন, ভারতের মতো প্রকৃতির স্বচ্ছ ও টাটকা খাবার পৃথিবীর কোনো দেশেই পর্যাপ্ত পরিমাণে নেই। তথাপিও শ্যামসুন্দর খাবার সরবরাহ করার চেষ্টার কোনো ত্রুটি রাখলেন না। শহরের এ প্রান্ত ও প্রান্ত ঘুরে কাঁচা সবজির মাঝে শুধুমাত্র বাঁধাকপি পেয়েছিলেন, আর উত্তর কোরিয়ার খুব শক্ত ধরনের মোটা চাল পেয়েছিলেন। তা দিয়েই রান্না হয় এবং ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ রূপে প্রভুপাদ গ্রহণ করেছিলেন। এইভাবেই সেই দিনটা কোনো রকমভাবে কেটে গিয়েছিল। তার পরের দিন শ্রীল প্রভুপাদ ভোরবেলায় প্রাতঃভ্রমণে বের হয়েছিলেন ভ্লাদিমির ইলবিচ ইলিয়ানভের সমাধির পার্শ্ববর্তী রাস্তা দিয়ে। ভ্রমণ সময়ে প্রভুপাদ দেখছিলেন লেনিনের সমাধিতে অনেক মানুষ দাঁড়িয়ে আছে আর তারা বিড়বিড় করে আরাধনা করছে। এটা দেখে প্রভুপাদ তার শিষ্যদের বলছিলেন, এরা দেহ আর আত্মার মধ্যে পার্থক্যই বোঝে না, দেহটিকে প্রকৃত স্বরূপ মনে করে ভুল করছে। আসলে প্রভুপাদের রাশিয়াতে আসার দুটি কারণ ছিল। তার মধ্যে প্রথমটি হচ্ছে রাশিয়ার জনসাধারণের কাছে কৃষ্ণ ভাবনামৃত প্রচার। কিন্তু রাশিয়ার জনসম্মুখে কোনো ধর্মপ্রচার সামাজিক দৃষ্টিকোণ থেকে বড় অপরাধ হিসেবে গণ্য করা হতো, এবং কাউকে যদি দেখা যায় ধর্মীয় প্রচার করতে, তাহলে সেই ব্যক্তিকে কঠোর শাস্তি দেওয়া হতো। এরূপ প্রতিবন্ধকতার মাঝেও প্রভুপাদ প্রচারে আপোস করেনি। তাই তার রাশিয়া আসার দ্বিতীয় কারণটির জন্য পৌঁছেছিলেন মস্কোর ইউএসএসআর একাডেমি অফ সায়েন্সে প্রফেসর কটভস্কির কাছে, যার সঙ্গে প্রভুপাদ প্রায় 1 বছর চিঠির মাধ্যমে কথা বলেন। প্রভুপাদ প্রথম সাক্ষাতেই প্রফেসর কটভস্কিকে বলে বসেন, আমি আপনার বিভাগের সমস্ত ছাত্রছাত্রীদের সামনে কিছু বলতে চাই। এ কথা শুনে কটভস্কি সরাসরি অসম্মতি প্রকাশ করেন এবং বলেন, এ বিষয়ে আমি অনুমতি দিতে পারবো না। প্রভুপাদ প্রফেসরের কথা শুনে খুব নিরাশ হয়েছিলেন। পরবর্তীতে প্রভুপাদ প্রফেসরের সঙ্গে কিছুক্ষণ কথা বলে পুনরায় হোটেল ন্যাশনালে ফিরে আসেন। এইভাবে 2 দিন থাকার পর তিনি বুঝতে পারলেন রাশিয়াতে প্রচার করাটা কোনো সাধারণ বিষয় নয়। এখানে বহিরাগত দেশের মানুষ রাশিয়ানদের সঙ্গে কথা বলতে পর্যন্ত পারবে না। সুতরাং ভগবানের বাণী প্রচার করার কোনো রকম সুযোগ নেই রাশিয়াতে। তাই প্রভুপাদ ছোট ঘরে শ্যামসুন্দর যা খাবার জোগাড় করত তা খেয়ে
ভক্তদের উদ্দেশ্যে চিঠি লেখা, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন, শ্রীমদ্ ভাগবতের তাৎপর্য লিখে আরও একটি দিন কাটালেন। পরদিন শ্যামসুন্দর বাজারে অনুসন্ধান করছিলেন টাটকা সবজির, কিন্তু সারা বেলা শেষ করেও টাটকা সবজি আর পেলেন না। কেউ একজন তাকে খবর জানালো শহরের শেষ প্রান্তে একটা দোকানে কমলা লেবু পাওয়া যাচ্ছে। এ কথা শোনা মাত্রই সেই দোকানের উদ্দেশ্যে ছুটলেন শ্যামসুন্দর এবং কমলা লেবু সরবরাহ করে আসার পথে কিছু রাশিয়ান পুলিশ তাকে আটক করে তার পরিধানে ধুতি কুর্তা দেখে এবং তার পরিচয়ও জানতে চায়। সে যখন বলে সে একজন ট্যুরিস্ট, তখনই কেবল পুলিশ তাকে ছাড়ে। এভাবে হোটেলে ফেরার সময় শ্যামসুন্দরের সঙ্গে পরিচয় হয় দুজন যুবকের। একজনের নাম নারায়ণ, আরেকজনের নাম ইভান। নারায়ণের বাবা ভারতীয় দূতাবাসের একজন উচ্চপদস্থ কর্মচারী ছিলেন। তাদের সঙ্গে কথা বলে বেশ একটা ভালো সম্পর্ক করেছিল শ্যামসুন্দর। পরিশেষে শ্যামসুন্দর মনে মনে ভাবছিলেন এই দুজনকে প্রভুপাদের কাছে নিয়ে যাওয়া যাক। প্রভুপাদকে প্রথম দেখেই ভূমি লুণ্ঠিত হয়ে প্রণাম করেছিলেন নারায়ণ। প্রভুপাদ ওই বিষয় লক্ষ্য করে খুব আনন্দিত হন এবং মনে মনে ভাবেন, যাই হোক, একজন তো অন্ততপক্ষে স্বেচ্ছায় আসলো, আমি তাকেই কৃষ্ণ ভক্তির জ্ঞান সম্পর্কে অবগত করাবো, তার কাছেই কৃষ্ণ ভাবনামৃত প্রচার করব। পরবর্তীতে প্রভুপাদ তাদের নাম জিজ্ঞাসা করে, অনেকক্ষণ কথাও বলেন। কিন্তু মজার বিষয় হচ্ছে, নারায়ণ যখন শুনলেন যে শ্যামসুন্দর টাটকা সবজির সন্ধানে রোজই করত কিন্তু কোথাও পেত না, তখন নারায়ণ বলে ওঠে, আমি টাটকা সবজির ব্যবস্থা করে দেব। একথা শুনে রাশিয়াতে আর কিছুদিন থাকার ইচ্ছাটা আর একটু বেড়ে গেল সবার। কারণ একটা প্রতিবন্ধকতা সব থেকে বড় ছিল, সেটা হচ্ছে খাবারকে মেলানো। কিন্তু যেহেতু নারায়ণ আশ্বাস দিয়েছিল, তাই সকলেরই পুনরায় থাকার ইচ্ছাটা আরেকটু বেড়ে গিয়েছিল। রাশিয়ান যুবক ইভানও বলল এই বিষয়ে সেও সহযোগিতা করবে। প্রভুপাদের ইভানকে ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছিল এবং ইভান ভারতীয় সংস্কার জানার জন্য নারায়ণের থেকে বেশি উৎসাহী ছিলেন। প্রভুপাদ ইভানকে নিজের মতো করে কৃষ্ণ ভাবনার অমৃতের তথ্য শিক্ষা দান করেন। গীতা সম্পর্কে বলেন, হরিনাম সম্পর্কে বলেন, জপ সম্পর্কে বলেন এবং চৈতন্য মহাপ্রভু সম্পর্কে বলেন। শেষে প্রভুপাদ তাকে রাশিয়ায় প্রচার করার বাসনার কথাও বলেছিলেন, কিন্তু সরকারি নিয়ম কানুনের জন্য পারছেন না বিধায় প্রভুপাদ দুঃখও প্রকাশ করছিলেন। ইভানের কৃষ্ণ অনুরাগ ছিল ক্ষুধার্ত মানুষের সুস্বাদু খাবার ভক্ষণের মতো। এক কথায় বলতে গেলে, প্রভুপাদ যে স্বপ্ন দেখে রাশিয়া এসেছিলেন, সেই স্বপ্ন বাস্তব করার হাতিয়ার ইভানের মাঝে খুঁজে পেয়েছিলেন তিনি। প্রভুপাদ নিজের মতো করেই তৈরি করেছিলেন ইভানকে, তাতে তার চলে যাওয়ার পর ইভান কৃষ্ণ ভাবনামৃত প্রচারের কাজ চালিয়ে যেতে পারে। ভবিষ্যতে ইভান অনুভব করতে পারবে তার মধ্যে এক বিরাট পরিবর্তন এসেছে। প্রভুপাদ দুদিনের মধ্যে ইভানকে ভক্তির প্রাথমিক শিক্ষা দিয়ে তার রাশিয়া ভ্রমণের যথার্থ উদ্দেশ্য খুঁজে পেয়েছিলেন। এদিকে প্রভুপাদের ইভানের প্রতি এত আশা দেখে অরবিন্দ বলছিলেন, আপনার আশা কি আদৌ বাস্তবে রূপান্তরিত হবে? প্রভুপাদ অরবিন্দর কথা শুনে কিছুক্ষণ গম্ভীরভাবে থেকে প্রত্যুরে তাকে বললেন, ভাতের হাঁড়ির একটি ভাত দেখলেই বোঝা যায় সমস্ত ভাত রান্না হয়েছে কিনা। এবং আরও একটি উদাহরণ প্রভুপাদ দিলেন চাণক্য পণ্ডিতের। একটি বিকশিত ফুল সমস্ত বনকে সুরভিত করতে পারে, আর একটি বৃক্ষের আগুন সমস্ত বন জ্বালিয়ে দিতে পারে। মার্ক্সবাদীদের দৃষ্টিকোণ থেকে ইভান হচ্ছে সেই আগুন যা কৃষ্ণ ভাবনার অমৃত অন্যদের কাছে প্রচার করে কমিউনিজমের বিকৃত মনোভাবকে ছারখার করে দেবে। আর আমার দৃষ্টিভঙ্গিতে সে হচ্ছে সেই সুরভিত পুষ্প যা অন্য সকলের কাছে কৃষ্ণ ভাবনামৃতের সৌরভ পৌঁছে দেবে। ততক্ষণে অরবিন্দ আর শ্যামসুন্দর বুঝতে পারলেন, চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্রই প্রচার হইবে মোর এই নাম, সেটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্যই শিল প্রভুপাদের এই পৃথিবীতে অবতরণ। এভাবেই প্রভুপাদের রাশিয়ায় প্রচারের বাসনার প্রতিদান স্বরূপ শ্রীকৃষ্ণ তার কাছে একটি ছেলেকে পাঠিয়েছিলেন এবং এই একটি ছেলের মাধ্যমেই তার প্রচার বাসনা অন্যদের মাঝে সঞ্চারিত হবে। এইভাবেই প্রভুপাদ ইভানের মাধ্যমে কৃষ্ণ ভক্তির বীজ রোপণ করে রাশিয়ায়। প্রভুপাদের এই একক সংগ্রাম আমাদের প্রেরণা জাগায়
পরিস্থিতি যতই প্রতিকূল থাকুক না কেন, শ্রীকৃষ্ণের উপর বিশ্বাস থাকলে সর্বক্ষেত্রেই বিজয়ী হওয়া যায়। কারণ আত্মার স্বাভাবিক প্রবৃত্তি হচ্ছে শ্রীকৃষ্ণের সেবা করা, আর শ্রীকৃষ্ণের ইচ্ছা তার শুদ্ধ ভক্তের শুদ্ধ ভাবনা চরিতার্থ করা। হরে কৃষ্ণ। হ্যাঁ, এই সত্য ঘটনাটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং পরবর্তী এমন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।